তারেক রহমানকে বাংলার লুথার কিং দেখলে মানব জমিনের মতি বাইরে ধরবেন, আমাক না। যাই হোক, এখন একে একে প্ল্যান বেড়া হইতেছে। বিএনপি মেলা টাকা পয়সা খরচা করে প্ল্যান করিচ্ছে। আমরা প্রত্যেকটা প্ল্যান বিশ্লেষণ করে দেখবো, আর দেখবো আসলে এই প্ল্যান কেঙ্কা তারেক রহমানের দলের লোকেরা প্ল্যান করবার পারে কিনা। প্রথমে এটা স্বাস্থ্য নিয়ে প্ল্যান দেখি। বিএনপি কইতেছে তারা ক্ষমতায় নেওয়ার প্রথম 180 দিনে কি করবি, কোনো বানানো কথা না, তাদের কথাই, তাদের তৈরি ভিডিওই দেখি। আসেন দেখি। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথম 180 দিনের মধ্যেই চালু করবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন। এটি একটি এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম, যা নাগরিক স্বাস্থ্যসেবার কাঠামোকে আধুনিক করবে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা ও স্বাস্থ্য তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে। এতে শহরে কিংবা গ্রামে যে কোনো সময়ে হাসপাতালে গিয়ে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে। ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন হবে রোগী, পরিবার ও চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি। দেখেছেন, তারা কইতেছে বিএনপি ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন দিবি। ইংরেজি যেহেতু কইছে, ঠিকই কইছে, তাই না? এটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে আমাদের বুদ্ধি চলে না আর কি, আর্টিফিশিয়াল লাগে আর কি। এইটা এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম, যা নাগরিক স্বাস্থ্যসেবা কাঠামোকে আধুনিক করবে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা, নাগরিক তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে। এতে শহরে বা গ্রামে হাসপাতালে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে। রোগী, পরিবার এবং চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি হবে। এইটা বুঝি চাও? ওই ইংরেজি বাংলা মিলে এত কঠিন করে কইছে, হাঙ্গের মতো মুখোশুকের জন্য এটা বোঝা মুশকিলই আছে। যাই হোক, এটাই ছিল ওই ভিডিওতে, তাই না? আপনি তো দেখলেন। তো আপনি গুগল করে বা নেট সার্চ করে অতিরিক্ত তথ্য পাবেন না, তাই এইটুকু নিয়ে মূল্যায়ন করি আপাতত। আমরা এটা ধরে নিতে পারি বিএনপির মধ্যে থাকা বেস্ট ব্রেন গুলো, মালগুলা এটা বানাইছে। আমি শিওর কয়েকজন পিএইচডি মিলে বৈশা করিছে এটা। আমি চিনি কাউরে। যাই হোক, তো সেই বেস্ট ব্রেন কেমন মাল পয়দা করে আসেন দেখি। তো প্রথম কথা, এই যে এটা কইছে, এটা কি বিএনপি পারবি 180 দিনে করতে? পারবি না, অসম্ভব। ওই যদি 180 দিনে এটা করবার পারে, কান কেটে কুত্তা খেলাম। 6 মাসে ম্যাক্সিমাম যেটা করতে পারে, এটা পাইলট ডিজাইন করতে পারে, এটা সীমিত ট্রায়াল পর্যন্ত যাইতে পারে, তাও এটা করা সম্ভব হবে না কয়েকটা কারণে। পূর্ণ সিস্টেম তো করবারই পারবে না কয়েকটা কারণে। এই প্রস্তাবটা কিন্তু বিশাল বড়। এই প্রস্তাবের মানে হইল দেশের প্রত্যেকটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসার ইতিহাস, নাগরিক তথ্য, হাসপাতাল, ডাক্তার এবং পরিবার সবাই এক প্ল্যাটফর্মে দেখতে পাবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। এটা শুধু সফটওয়্যার না, এটা রাষ্ট্রের হেলথ, সিভিল ডেটার একটা একীভূত সিস্টেম। 6 মাসে কেন সম্ভব না? বাস্তব কারণে। এটা আসেন বুঝে দেখি। এক, আইন ছাড়া ডেটা রাখা যায় না। এমন সিস্টেম চালাইতে হইলে আগে ডেটা প্রাইভেসি আইন লাগবে। কার তথ্য কে দেখবে, এটা স্পষ্ট আইন দরকার। বাংলাদেশে এই লেভেলে স্বাস্থ্য ডেটা আইন এখন নাই, এটা বানানো লাগবে। সময় লাগবে 6 মাস থেকে 1 বছর শুধু আইন বানাইতে। আইন না থাকলে এটা ইউজই করা যাবে না, এটা কাজই শুরু করা যাবে না। ওদের মাথাতেই নাই হেলথ ডেটা প্রাইভেসি আইন লাগবে। এটা এন্ড কইতে পারেন যে আপনি তো দাদা আগের এপিসোডে কইছেন অধ্যাদেশ বানায় আমরা কাজ শুরু করব, আইন পরে করে নিব। হ্যাঁ, এটা একটা সলিউশন হইতে পারে, তাই না? আপনি তো কইছেন সংসদ পাশ হওয়ার আগে অধ্যাদেশ বানায় কাজ করা যাইতে পারে। হ্যাঁ, তাই কইছেন না? হ্যাঁ, ওটা তো এখন নিজের চক্করে পড়ে গেছে, তাই না? জি না। কারণ হইতেছে অধ্যাদেশ তো স্থায়ী না, সংসদে পাশ না হইলে বাতিল হয়ে যেতে পারে, সরকার বদলাইলে বাতিল হয়ে যেতে পারে, আদালতে চ্যালেঞ্জ হলে বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি অধ্যাদেশের উপর ভর করে নাগরিকের স্বাস্থ্য ডেটা নেন, শিশুদের জন্মকালীন ডেটা নেন, তাইলে তো ডেটা থেকে যাবে, কিন্তু আইন থাকবে না। এটাই সবচেয়ে বড় বিপদ। স্বাস্থ্য ডেটা রোল ব্যাক করা যায় না, মানে কলার মতো এটা চুলে ফেললে আর বুঝে দেওয়া যায় না, বুঝছাও? একবার যদি বলা হয় যে ডেটা জমা দেন, তারপর অধ্যাদেশ বাতিল হয়ে গেল, তো ডেটা কি মুছে যাবে? আর ডেটা কি ওই জায়গায় থাকে? কতজন নেয় না উড়ি থেকে? আপনি কাউরে যদি ছবি পাঠান, এটা ভালোবেসে যদি কাউরে ছবি পেটে দেন ইনবক্সে, ওই ছবি কি রাখে? ওই কতজনের ফরওয়ার্ড করে আপনি দেখেন। তো সেই জন্যই আপনি যেটা দিবেন ওইটি ডেটা, ওই ডেটা থেকে যাবে। কলা একবার চলে গেলে আর পরে যেমন বুঝাই দেওয়া যায় না, তেমন ডেটা একবার নিয়ে ফেললে আপনি নিয়ে ফেলেছেন। এই কারণেই উন্নত দেশগুলোতে স্বাস্থ্য ডেটা আইন আগে সংসদে পাশ হবে, তারপরে কাজ শুরু হবে, তার আগে না। তাই এটা 6 মাসের আগে শুরুই করতে পারবে না, প্রথম 100 দিনে শেষ করবি কেমন করে? মানে কি অবস্থা! আর কি হাসপাতালের তো অবস্থা কি? এটা তো কাগজে চলে, তাই না? গ্রামে উপজেলা অধিকাংশ হাসপাতালে এখন কাগজে প্রেসক্রিপশন, কম্পিউটার থাকলো ভাঙা, বিদ্যুতের সাপ্লাই নাই, ইন্টারনেট, এআই তো দূরের কথা, ডিজিটাল রেকর্ড রাখার লোকই নাই। আর এআই তো পরে, আগে ডেটা লাগে, তারপরে এআই কাজ করে পুরনো পরিষ্কার স্ট্যান্ডার্ড ডেটার উপরে। বাংলাদেশের ডেটা এখন ফ্র্যাগমেন্টেড, বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে আছে। আপনার বাংলাদেশের মানুষের তথ্য তো এক জায়গায় নাই, মেলা জায়গায় ছড়াই ছিটে আছে। তারপরে ফাঁকা আছে, অনেক জায়গায় ডেটা ফিল পূরণ করা নাই। এটা পূরণ করে এটা ঠিকঠাক মতো ডেটা ফিল করতে এটার জন্য 2 বছরের মতো কমপক্ষে সময় লাগবে। আবার ধরেন এআই কিভাবে কাজ করবে এটাও কিন্তু বলে নাই। কি করবে? এটা শুধু সিদ্ধান্ত নেবে নাকি সহায়তা দেবে? এটা কি ডাক্তারকে বাইপাস করে কোনো সিদ্ধান্ত দেবে? এআই বললে তো মানুষ ভয় পায়। এই ভয় দূর করার জন্য পলিসি দরকার।
এই পুরা ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সবাইকে ট্রেনিং দিতে হবে না এই সিস্টেমে? ট্রেনিং দিতে সময় লাগবে না? আচ্ছা, টাকা আসবে থেকে বাস্তবায়ন হবে কতদিনে? এ তো হাজার হাজার কোটি টাকার একটা প্রকল্প। হাজার হাজার কোটি টাকার প্রকল্প, আপনার তাহলে টেন্ডার করতে হবে, আপনার তাকে প্রকল্প বানাইতে হবে, বাজেট পাস করতে হবে, টেন্ডার দিতে হবে, আপনার ভেন্ডার সিলেকশন করতে হবে। এটা ছাড়া আর সাইবার সিকিউরিটি আছে, আপনি ডেটা রাখতেছেন, এটা সিকিউর করতে হবে। তো এটা যেন হ্যাক হয়ে না যায়। সেটা একটা কোথেকে আসবে? রাষ্ট্র দিবে না বিদেশি সাহায্য? ট্যাক্স বাড়বে এটার জন্য আমার, এগুলো বলা লাগবে না? আর এটা বাস্তবায়ন করবে কে? স্বাস্থ্য মন্ত্রণালয়, নতুন অথরিটি, বেসরকারি কোম্পানি, না বিদেশি ভেন্ডার? কে করবি? মানে এগুলো শুনলে মানুষে মনে করবে না জানি কি জিনিস করিচ্ছে। উরি বাবা, এই স্বপ্ন দেখানো। স্বপ্ন খারাপ না, কিন্তু স্বপ্ন দেখাতে যে স্বপ্ন দোষ হয়ে গেলে খারাপ। শুধু কি তাই? সবচেয়ে বড় সমস্যা হইতেছে নাগরিকের ডেটা নিয়ে রাখাটা। এটা এখন দুনিয়াতে একটা বড় সমস্যা করে, মানে এটা করে নজরদারি করে মানুষের উপরে। অনেক সমস্যা, এটা আমি আজকে আর ডিটেইল বললাম না, মানে আমি একটা এক্সাম্পল দিই। এরকম করতে পারে রাষ্ট্র, এরকম করে, কিন্তু এরকম করতে পারে যে যার ডায়াবেটিস আছে তার চাকরি হবে না। এআই এরকম করে। কার পিছে রাষ্ট্রে বেশি খরচাপাতি হচ্ছে এগুলো দেখে। এই ডেটা নিয়ে সব ডেটা নিয়ে রাষ্ট্র আর নাগরিকের যে সম্পর্কের কাঠামো, এটা বদল হয়ে যায়। কার সাথে আলাপ করে না করে, নাগরিকের সাথে কথা না বলে একটা প্ল্যান দিয়ে ফেলছে পিএইচডি বসে। এটা হয় কোনোদিন? এআই নিয়ে ব্যাখ্যা করা হয়, এটাকে রোগ নির্ণয় সাহায্য করবে। যদি রোগ নিয়ে সাহায্য করে, যদি ভুল করে, তাহলে লাইবিলিটি কার? দায়িত্ব কার? ভুল সাজেশন যদি দেয়, দায় কার? ডাক্তারের না রাষ্ট্রের না এআই এর? কার বিরুদ্ধে নাগরিক আপিল করবে? এআই এখানে টেকনোলজি না, একটা ম্যাজিক শব্দ হিসেবে ব্যবহার করেছে। মানুষ যেন শুনে ভাবে না জানি কি জিনিস। এটা পলিসির ভাষা না, এটা সেলসম্যানের ভাষা। বিক্রি করতে আসছে, সেলসম্যানগিরি করতে আসছে। সবচেয়ে বিপজ্জনক দিক হচ্ছে ডেটা সিকিউরিটি নিয়ে কোনো কথা বলেনি। বাংলাদেশে তো জাতীয় পরিচয়পত্রের ডেটা লিক হয় না, পাসপোর্টের ডেটা লিক হয় না, সরকারি সার্ভার নিরাপদ, মাঝে মাঝে হ্যাক হয় না। এই অবস্থায় নাগরিকের রোগ, মানসিক স্বাস্থ্য, পারিবারিক ইতিহাস এক জায়গায় রাখার কথা বলা মানে রাষ্ট্রীয় স্কেলে ডেটা বিপর্যয়ের একটা রেসিপি লিখতেছে। এটা শুধু অবাস্তব না, এটা বিপজ্জনক। রাষ্ট্র চালানো স্টার্ট আপ পিস না, এটা বিজনেস না। এই প্রস্তাবের ভাষা শুনলে মনে হয় এটা মানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নোট না, এটা স্টার্ট আপ ইনভেস্টমেন্টের পিস। মানে বুঝেন তো, যে মানে আপনি একটা ব্যবসা করবেন, টাকা নেই আপনার কাছে, টাকা চাইতেছেন, তো যাদের কাছে টাকা আছে তার কাছে যে আপনি এটা বলেন, আমার কাছে এরকম একটা আইডিয়া আছে, আপনি কি টাকা দিবেন? আমার নানা ভাবে সুন্দর করে বুঝে বলে। ওটাকে কয় পিস, স্টার্ট আপ পিস। এটা শিখায় বিজনেস স্কুলগুলোতে, শিখায় যে কেমনে এটা করে টাকা বের করতে হবে, বুঝছাও? তো এটা স্টার্ট আপ পিস হয়েছে যে কেমনে আপনার ভোটটা বের করবি, বুঝছাও? এআই, ডিজিটাল, ইউনিফাইড, এই শব্দগুলো খুব আধুনিক শোনায়, স্মার্ট শোনায়, মধ্যবিত্তকে ইন্টারেস্ট করে, এই সমস্ত খুব সেক্সি শব্দ। তাই এটা নীতির প্রস্তাব না, এটা ইমেজ ম্যানেজমেন্টের কৌশল। এই প্রস্তাব বাস্তবায়নযোগ্য না, আইনসম্মত না, প্রশাসনিকভাবে অপরিণত এবং অনাবশ্যক। এটা কোনো কাজে আসবে না। শুধু তাই না, এটা নাগরিকের জন্য ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে রাষ্ট্র চালানো মানে অ্যাপ বানানো। এরকম তারেক রহমানের প্রচুর এরকম পরিকল্পনা দেখবেন, অ্যাপ বানাবো, অ্যাপ অ্যাপ আর অ্যাপ আর অ্যাপ। রাষ্ট্র চালানো অ্যাপ বানানো না, এই দুটো এক জিনিস না। আচ্ছা, এইবার আসেন আরো ভয়ঙ্কর কথা, কি সেটা? সব নাগরিকের ডেটা থাকবে, তাই না? তার মানে আর্মির ডেটা থাকবে। ইউনিফাইড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন মানে তো সব নাগরিক এক সিস্টেমে। এখানে সমস্যা, রাষ্ট্রে তো কিছু ডেটা ইউনিফাইড হয় না, বিশেষ করে আর্মি, ইন্টেলিজেন্স, প্যারামিলিটারি, পুলিশ, স্পেশাল ইউনিট, এগুলোকে সিভিল ডেটার সাথে একসাথে নিচে আনা যায় না। এটা আনলে রাষ্ট্রের আভ্যন্তরীণ স্তর ভেদ যেটা আছে এটা ভেঙে যায়। আর্মির স্বাস্থ্য ডেটা এটা জাতীয় নিরাপত্তা ডেটা। একজন সৈনিকের ক্ষেত্রে স্বাস্থ্য ডেটা মানে শুধু ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এটা না, হাইট, ওয়েট, এটা না, আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, এটা না। এর মানে হইতে পারে শারীরিক সক্ষমতা, অপারেশনাল ফিটনেস। এইগুলো একটা রাষ্ট্রের যুদ্ধ ক্ষমতার সূচক। আসলে দেখে নেই একটা আর্মির স্বাস্থ্য ডেটা লিক হইলে কি কি ডিজাস্টার হইতে পারে। এটা আর্মির ভাইরা, সৈনিক ভাইরা, জুনিয়র অফিসাররা আপনারা খুব ভালো করে দেখবেন যে আপনার স্বাস্থ্য ডাটা রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে কিভাবে যুক্ত। সৈনিকের শারীরিক সক্ষমতা এটা হচ্ছে একটা সাইলেন্ট ফিজিক্যাল ইন্ডিকেটর। এগুলো সরাসরি যুদ্ধের কথা বলে না, কিন্তু যুদ্ধ সক্ষমতা বোঝায়। ধরেন বডি মাস ইন্ডেক্স, মানে তার কি স্থূলতা আছে, শরীরে কি বেশি চর্বি আছে। তার যদি বেশি চর্বি আলা সৈনিক বেশি থাকে, তার মানে সেনাবাহিনীর ফিটনেস স্ট্যান্ডার্ড ঢিলা হয়ে যাইতেছে। হার্টের রোগ, শ্বাস প্রশ্বাসের রোগ, লাং ফাংশন, এটা দেখে বোঝা যায় যে অনেক উঁচুতে উঠে অপারেশন করতে পারবে, পাহাড়ে উঠে দীর্ঘ অপারেশনে টিকে থাকতে পারবে। ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বলে একটা রোগ আছে, এটা যদি থাকে তাহলে ওই সেনাকে, ওই সৈন্যকে দীর্ঘমেয়াদী মোতায়েন করা যাবে না। স্লিপ ডিসঅর্ডার যদি থাকে, ঘুমের যদি সমস্যা থাকে, তাহলে নাইট অপারেশনে তাকে দেওয়া যাবে না, অ্যালার্টনেস লেভেল কমে যাবে। তারপরে রোগ ভিত্তিক যুদ্ধ ক্ষমতার সূচক তো আছেই, এগুলো দিয়ে পুরো বাহিনীর এটার শক্তি কেমন, কতদিন ধরে দম ধরে রাখতে পারবে এটা বোঝা যায়। যেমন ডায়াবেটিস, প্রি ডায়াবেটিসের হার কেমন, হাইপার টেনশন কেমন, যদি অ্যাজমা থাকে, রেসপিরেটরি ইলনেস থাকে, তাহলে সাডেন এক্সারশন মানে হঠাৎ করে দৌড় দেওয়া, কমব্যাট স্ট্রেস যেটা, এইটাতে টলারেন্স তার কম থাকবে। ধোয়া, গ্যাস, পাহাড়ি যুদ্ধে এখানে যে সে ভালো করে যুদ্ধ করতে পারবে না। যদি মানসিক বা স্নায়বিক কোনো রোগ থাকে, এটা ভয়ঙ্কর, কারণ মনোবল এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। ডিপ্রেশন আছে কিনা, অ্যাংজাইটি আছে কিনা, যুদ্ধকালে যদি সিদ্ধান্তহীনতা থাকে, বাহিনীর যদি চাপ সহ্য করার ক্ষমতা থাকে, দুর্বল থাকে, তাহলে সে তার রাগ, ক্ষোভ এগুলো ম্যানেজ করতে পারে না ঠিক মতো, সিভিলিয়ান হার্ম করে ফেলবে, ডিসিপ্লিন ব্রেক করে ফেলবে এবং আত্মহত্যার ঝুঁকি থাকবে। তারপরে ওই বাহিনীর আমার ইনজুরি প্যাটার্ন কি, কোথায় মূলত ইনজুরি হয়, একক ইনজুরি না, প্যাটার্নটা বিপজ্জনক। কোন ইউনিটে যদি রিপিটেড ইনজুরি হয় কোনো একটা স্পেসিফিক জায়গায়, তাহলে কি হইতে পারে? ধরেন তার ট্রেনিং এর সমস্যা আছে,
বা আমার সৈনিককে আমি বেশি বেশি কষ্ট দিচ্ছি, বেশি সময় রাখতেছি। যদি হাড় বা জয়েন্টের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমার ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনীর যে রেডিনেস, যে কত দ্রুত আমি মোতায়েন করতে পারবো, কত দ্রুত আমি মার্চ করাইতে পারবো, এইটা কমে যায়। তারপর ধরেন রিকভারি টাইম অ্যাভারেজ, যে আমার সৈনিক একটা অসুস্থ হইলো বা আঘাতপ্রাপ্ত হইলো, কত সময়ের মধ্যে সে আবার যে ফাইট করতে পারবে, রিপ্লেসমেন্ট সাইকেল কত দ্রুত। যদি আমি তাড়াতাড়ি রিকভার করি, তাড়াতাড়ি মোতায়েন করতে পারি, তাহলে আমার যুদ্ধ সক্ষমতা বেশি। যদি দেরি হয়, তাহলে আমার যুদ্ধ সক্ষমতা কম। বোঝা গেছে? তারপরে ধরেন মেডিকেল লিভের ফ্রিকোয়েন্সি কেমন, কতগুলো মেডিকেল লিভ নেয় আমার সৈনিকেরা, কতগুলো নেয় জেনারেলরা, কতগুলো নেয় অফিসাররা, কতগুলো নেয়। তারপর ধরেন মেডিসিনের কনজাম্পশন প্যাটার্ন, কি ধরনের ওষুধ খায় তারা, কোন ধরনের ওষুধ খায়, স্ট্রেসের ওষুধ খায় বেশি, ব্যথার ওষুধ খায় বেশি। আর যদি জেনেটিক ডিজিজ ওর মধ্যে থাকে, তাইলে তো বুঝেই গেছেন যে বুঝে যাবে যে ভবিষ্যতে এই জাতির কপালে কি আছে, আসলে সোলজার করার মতো লোক পাবে কিনা। এই ডেটা স্বাস্থ্য না, এটা জনসংখ্যাগত যুদ্ধ বিশ্লেষণ। তারপরে ধরেন যে হেলথের কারণে আর্লি রিটায়ারমেন্ট হচ্ছে কিনা। শত্রু রাষ্ট্র এটা দেখবে না যে ওই সোলজার অসুস্থ কিনা, এটা দেখবে না স্পেসিফিক সোলজার, তাদের দরকার এই বাহিনীর গড় সক্ষমতা কত। এইটা ধরতে পারলেই ওইটা দেখে যুদ্ধের সময় নির্বাচন করবে, কৌশল নির্ধারণ করবে এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার সবই করতে পারবে। মানে ধরেন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমি যদি ডেটা পেয়ে দেখি যে আমার আর্মি একটা নির্দিষ্ট সময় বেশি রোগাক্রান্ত হয়, আমি তো ওই সময় অ্যাটাক করবো, তাই না? বুঝে গেছে আমার কথা? যদি আমি জানি যে বাংলাদেশ সেনাবাহিনীতে হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক রোগী আসে জুন জুলাই মাসে, ওই সময় তারা অসুস্থ থাকে বেশি, হইতেই পারে, বা হইতে পারে মার্চ এপ্রিল মাসে, বা হইতে পারে নভেম্বর ডিসেম্বর মাসে, কোন মাসে সবচেয়ে বেশি রোগাক্রান্ত থাকে আমার সোলজার, তাইলে আমি কি করব? ওই সময় অ্যাটাক করবো তো, শত্রু হইলে। এআই তো প্যাটার্ন খোঁজে, ফলে এআই বের করতে পারবে আমাদের সেনাদের গড় শারীরিক সক্ষমতা কেমন, যুদ্ধ ক্ষমতার অনুমান করতে পারবে, লম্বা যুদ্ধ টানার কৌশল ঠিক করতে পারবে, মনোবল দুর্বল করার প্রোপাগান্ডা বানাইতে পারবে। এই ডেটা শত্রু রাষ্ট্রের কাছে সবচেয়ে মূল্যবান, ব্যক্তিগত ডেটা না। স্ট্যাটিস্টিক্যাল যুদ্ধ ক্ষমতা এভাবেই ফাঁস হয়ে যায়। এই ডেটা যদি ফাঁস হয়ে যায়, ডেটা যদি লিক হয়, আমার আর্মির স্বাস্থ্য ডাটা, তাহলে যুদ্ধের আগে আধা হায়ার হয়ে যাবে। এই কারণে পৃথিবীর কোথাও আর্মির ডেটা সিভিল সিস্টেমে রাখা হয় না। এর জন্য থাকে আলাদা সার্ভার, আলাদা আইন, আলাদা সাইবার সিকিউরিটি, অনেক সময় অফলাইন থাকে। বিএনপির এই প্রস্তাবে বলা হয়েছে আর্মির ডেটা থাকবে কিনা, থাকলে আলাদা হবে কিনা, কে অ্যাক্সেস পাবে, কে দেখতে পারবে, যুদ্ধকালীন কিভাবে এই ডেটাটাকে ম্যানেজ করা হবে, এই ব্যাপারে কবি নীরব। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। রাষ্ট্র চালাতে গেলে কিছু ডেটা থাকে যেটা উন্নয়নের না, যেটা গোপন থাকার জন্য। এই পার্থক্য না বোঝা মানে রাষ্ট্র বনাম অ্যাপের ফারাক না বোঝা। সিভিলিয়ান স্বাস্থ্য ডাটা লিক হইলেও এটাও বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়। আর আর্মির স্বাস্থ্য ডাটা লিক হইলে এটা রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। এই কারণে এই ধরনের ইউনিফাইড সিস্টেম নিয়ে কথা বলার আগে আর্মি, সিকিউরিটি, ডিফেন্স, ডেটা একেবারেই আলাদা করার কথা না বললে ওই প্রস্তাবকে দায়িত্বশীল প্রস্তাব বলা যায় না। এই প্রস্তাবকে কোনো বুদ্ধিমান মানুষের প্রস্তাব বলা যায় না। এই প্রস্তাবকে কোনো রাষ্ট্রনায়কের প্রস্তাব বলা যায় না। এই প্রস্তাবকে কোনো রাজনৈতিক দলের প্রস্তাব বলা যায় না। এটা কোনো টেকনিক্যাল প্রশ্ন না, এটা একটা সার্বভৌমত্বের প্রশ্ন। এই ডেটার অ্যাক্সেস কে পাবে, কে কখন দেখবে? এই সিস্টেমে স্বাভাবিকভাবে থাকবে ডাক্তার, হাসপাতাল, অ্যাডমিন, সফটওয়্যার অপারেটর, থার্ড পার্টি ভেন্ডার, সবাই। একজন সিভিল ডাক্তার কি জানবে যে অমুক সৈনিক পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগতেছে? একজন আইটি অপারেটর কি দেখতে পারবে কোন ইউনিটে ইনজুরি বেশি? আমি তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আর্মির হেলথ ডাটার অ্যাক্সেস দেবো না, নিতেও চাইবো না। আপনি এই ডেটাবেজে রাখলেন আর্মির ডেটা, সেই ডেটা লিক হইলো, উইকিলিক্সে গেল, তারপর দেখা গেল অমুক জেনারেলের ক্যাঙ্কা হবি ব্যাপারটা। হ্যাঁ, রাষ্ট্রের প্রতিরক্ষা, নাগরিক স্বাধীনতা আর স্বাস্থ্য, এই তিনটাকে এক ডেটাবেজে ফেলা মানে উন্নয়ন না, এটা আত্মঘাত। জামাইকোটার বুদ্ধিজীবী কইছিল জামাতের কোনো ফেলার নাই। জামাত ইসলাম যদি সরকারে আসে তাহলে অর্থমন্ত্রী কি হবে? আপনি যে কোনো জামাত ইসলামের লোককে জিজ্ঞেস পাবলিক ভিশন এগুলো নাই। জি, 11 দলীয় জোট ক্ষমতা আসলে কি করবে তার খুব সলিড পরিকল্পনা আছে। বিএনপির প্রত্যেকটা পরিকল্পনা ত্রুটিপূর্ণ, অনাবশ্যক, মাথামোটাদের মাথা থেকে বাড়াইছে। 11 দলীয় জোটের পরিকল্পনা গ্রাউন্ডেড ইন সলিড প্রবলেম আইডেন্টিফিকেশন। বিএনপির ডাক্তারেরা জানি না বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের সমস্যাটা কি। এখন অনেকে কইবেন দাদা সমস্যাটা কি, আপনি কইয়া দেন। এটা কোনো রকেট সায়েন্স না। বামেরা যেমন স্লোগান দেয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তুমিও জানো আমিও জানি, জামাত শিবির পাকিস্তানি। যেমন আপনিও জানেন আমিও জানি বাংলাদেশের স্বাস্থ্যের সমস্যাটা কি। বিএনপি জানে না। সেটা কি? সেটা হইতেছে চিকিৎসার খরচা আমরা যোগাইতে পারি না, পরিবার নিঃস্ব হয়ে যায়। আমাদের এই নিঃস্বকরণ ঠেকাইতে হবে, এটাই স্বাস্থ্যের 1 নম্বর প্রবলেম। কিভাবে? বাংলাদেশে ফ্রি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রথমে করতে হবে দরিদ্র মানুষদের জন্য সম্পূর্ণভাবে ফ্রি প্রাইমারি স্বাস্থ্যসেবা, জরুরি স্বাস্থ্যসেবা, মা এবং শিশুর স্বাস্থ্যসেবা, সার্জারি, প্রয়োজনীয় ওষুধ, ডায়াগনোসিস সব ফ্রিতে দিতে হবে। কাদেরকে? যাদের পারিবারিক মাসিক আয় আমার হিসাবে 30,000 টাকার নিচে। কেন 30,000? কারণ হইতেছে বিশ্ব ব্যাংকের আপার পভার্টি লাইন হইতেছে 2025 সালে প্রতি ব্যক্তি মাসিক আয় 3,832 টাকা। তো বাংলাদেশে গড়ে যদি 4 থেকে 5 জন পরিবারের সদস্য হয়, তাহলে আন্ডার পভার্টি হাউস হোল্ড মানে দারিদ্র্য সীমার নিচে যে বাসাগুলা, এটাতে মোটামুটি 15 থেকে 20,000 টাকার আশেপাশে তার আয় পড়ে।